সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব খাদ্য অধিদপ্তরের কর্মচারী নিয়োগ পরীক্ষা 2023 এর সহকারী উপখাদ্য পরিদর্শক পদে আজকে যে পরীক্ষা অনুষ্ঠিত হলো, অর্থাৎ 19শে জুন 2026 তারিখে, তার সম্পূর্ণ প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান নিয়ে। এই পরীক্ষার সময় ছিল আপনার 1.5 ঘন্টা, আর পূর্ণমান ছিল হচ্ছে 100। তে আমাদের চ্যানেল জব এক্সাম মেট ভিডিও, আমাদের চ্যানেলে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর সরকারি চাকরি প্রস্তুতির লিখিত অনলাইন কোর্স চালু রয়েছে। আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো প্রথম প্রশ্ন ছিল শুদ্ধ বানান লিখুন। প্রথমে ছিল একত্রিত, এটা হচ্ছে একত্র। সুকেশিনী, সুকেশিনী বানান এই সুকেশা, সুকেশী, সুকেশিনী, তিনটাই ডিকশনারিতে দেওয়া আছে, তিনটাই সঠিক। সৌজন্যতা হবে সৌজন্য। শ্রদ্ধাপদেশু বানান হবে তাহলে শয়ের ফলা দয় দয় আকার দন্ত শয়ে পয় দয় একার মূর্ধন্য শয় শ্রদ্ধাপদেশু। পৈতৃক বানান হবে পয় ঐকার তৈরিক ক পৈতৃক। তারপরে বলছে প্রশ্নগুলোর উত্তর লিখুন। শিক্ষা পত্রিকার মূল স্লোগান কি? শিক্ষা পত্রিকার মূল স্লোগান হচ্ছে জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কেন বাংলা গদ্যের জনক বলা হয়? তিনি প্রথম বিরাম চিহ্ন ব্যবহার করে বাংলা গদ্যকে একটা সুশৃঙ্খলভাবে মানে সাবলীলভাবে উপস্থাপন করেন, এই জন্যই তাকে বাংলা গদ্যের জনক বলা হয়। কবি উপন্যাসের লেখককে? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। প্রাণ কবিতার রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা কবিতা আধুনিকতার প্রবর্তককে? মাইকেল মধুসূদন দত্ত। বাক্য সংকোচন করুন। পাণ্ডুর তনয়, এটা হচ্ছে পাণ্ডব। উপন্যাস লিখেন জানি ঔপন্যাসিক। দিবসের প্রথম ভাগ পূর্বাহ্ন। আলো অন্ধকারের সন্ধিলগ্ন, এটা হচ্ছে গোধূলি। এবং উপকারীর অপকার করে যে, এটা হচ্ছে কৃতঘ্ন। এরপরে কারক নির্ণয় করুন। মেঘাচ্ছন্ন আকাশে পাখিরা উড়ে বেড়াচ্ছে, তো এখানে পাখি হচ্ছে কর্তৃকারকে শূন্য বিভক্তি হবে। শুক্রবার আমার চাকরির পরীক্ষা, এখানে শুক্রবার এটা সময় বোঝাচ্ছে, অধিকরণ কারকে শূন্য বিভক্তি। আমরা জমি থেকে ফসল পাই, কি পাই? ফসল, তাহলে ফসল হচ্ছে কর্মকারকে শূন্য বিভক্তি। লন্ডন থেকে ভাই এসেছেন, এটা কোনো একটা জায়গা থেকে আগত বোঝানো হলে সেই জায়গাতে অপাদান কারকে পঞ্চমী বিভক্তি হবে। রহিম লাঠি খেলে, এখানে কি খেলে? কি দ্বারা খেলে? লাঠি দ্বারা, অর্থাৎ লাঠি হচ্ছে করণ কারকে শূন্য বিভক্তি হবে। এরপরে সন্ধি বিচ্ছেদ। প্রথমে ছিল সম্মিলন, সমযোগ মিলন, উল্লিখিত উদ্যোগ লিখিত, সদ্য মুক্ত, সদ্য বিসর্গ যোগ মুক্ত, অত্যুৎসুক, এটা হবে অতিযোগ উৎসুক, অভ্যুত্থান অভিযোগ উত্থান। 6 নম্বর বলছে ভুল বাক্য সংশোধন করে লিখুন। এটি একটি মুখ ও বধির প্রশিক্ষণ কেন্দ্র, এখানে এটা হবে এটি একটি মুখ ও বধির প্রশিক্ষণ কেন্দ্র। মুখ বানানের দীর্ঘকার হবে। এই মুখের অর্থ হচ্ছে যে কথা বলতে পারে না, অর্থাৎ বোবা। ব্যাধি সংক্রামক স্বাস্থ্য নয়, এটা হবে ব্যাধি সংক্রামক স্বাস্থ্য নয়, সংক্রামক নয় সংক্রামক হবে। এরপরে সে বড় দুরবস্থার মধ্যে পড়েছে, এটা হবে সে বিশাল দুরবস্থায় পড়েছে বা বড় দুরবস্থায় পড়েছে। দুরাবস্থা না, দুর্বস্থা। সাক্ষরতা কর্মসূচি সফল হয়েছে। সাক্ষরতা বানান এখানে হবে দন্ত শয় আকার দিয়ে। সাক্ষরতা কর্মসূচি সফল হয়েছে। এবং তার ঔদ্ধত্যপূর্ণ আচরণে ব্যথিত হয়েছে, এটা হবে তার ঔদ্ধত্যপূর্ণ আচরণে ব্যথিত হয়েছে। ঔদ্ধত্য বানানে ঔকার দয় ধয় তয়জ ফলা। এরপরে বলছে রাইট দ্য মিনিং ফুল সেন্টেন্স উইথ ফলোয়িং ফ্রেজ অ্যান্ড ইডিয়ামস। প্রথমে হচ্ছে বনাফাইড। বনাফাইড শব্দের অর্থ হচ্ছে জেনুইন বা খাঁটি। হি ইজ আ বনাফাইড স্টুডেন্ট অফ দিস ইউনিভার্সিটি। তারপরে ইম্পাস, এটার অর্থ হচ্ছে অচল অবস্থা। দ্য নেগোসিয়েশন রিচড অ্যান ইম্পাস ওভার দ্য স্যালারি ডিসপিউট, মানে বেতন সংক্রান্ত বিরোধের জেরে আলোচনাটি অচল অবস্থায় পৌঁছে গেছে। সাইনডাই, এটা মানে হচ্ছে অনির্দিষ্টকালের জন্য। দ্য মিটিং ওয়াজ অ্যাডজন্ড সাইনডাই, সভাটি অনির্দিষ্টকালের জন্য মুলতবি করা হয়েছিল।
অ্যাট হোম এটার অর্থ হচ্ছে স্কিল্ড বা দক্ষ। শি ইজ অ্যাট হোম ইন ম্যাথামেটিক্স, সে গণিতে পারদর্শী। এবং বাই নো মিনস এটা হচ্ছে কোনো মতেই না। ইটস বাই নো মিনস, ইট ইজ বাই নো মিনস অ্যান অ্যানি টাস্ক, এটা কোনো মতেই কোনো সহজ কাজ না। বাই নো মিনস অর্থ হচ্ছে এটা কোনো মতেই না। ইট ইজ বাই নো মিনস অ্যান ইজি টাস্ক, এটা কোনো মতেই কোনো সহজ কাজ না। 8 বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। প্লিজ পাস দ্য বুক ড্যাশ টু হার হোয়েন ইউ হ্যাভ ফিনিশড, এটা হবে পাস অন, মানে একজন পড়া শেষ হলে, তোমার পড়া শেষ হলে তুমি বইটা আরেকজনকে দিয়ে দাও। তারপরে হি ইজ ডেফিনেটলি ব্লাইন্ড টু হিজ সন্স ফল্ট হবে, মানে সে তার সন্তানের দোষ দেখে না। তারপরে বলছে দ্য ম্যানেজার এগ্রিড অ্যান ইনক্রিজ ইন স্টাফ হলিডেজ, এগ্রিড টু হবে মানে কোনো বিষয়ে সম্মত হলে এগ্রিড টু বসে। হি ইজ অকুপাইড হিজ স্টাডিজ, এটা অকুপাইড উইথ হিজ স্টাডিজ হবে, সে তার পড়াশোনা নিয়ে ব্যস্ত। এবং দ্য গভর্নমেন্ট হ্যাজ স্টেপড মেজার্স টু ক্রাব সোয়াইন ফ্লু, এটা হবে স্টেপড আপ, মানে কোনো বিষয়ে পদক্ষেপ নেওয়া, মানে গভর্নমেন্ট সোয়াইন ফ্লু নিয়ন্ত্রণে পদক্ষেপ নিয়েছে। এরপরে 9 বলছে চেঞ্জ দ্য ফলোয়িং স্পিসেস অ্যাজ ডিরেক্টেড। প্রথমে হচ্ছে হি সাইড টু মি লেটস গো হোম টুগেদার, এটা ইনডিরেক্ট করতে হবে। এটা হবে হি প্রপোজ টু মি দ্যাট, লেটস থাকলে উই শুড হবে উই শুড গো হোম টুগেদার। মাই ফাদার সাইড টু মি ডু ইউ নো দ্যাট মিস্টার সেলিম ওয়াজ এ ভ্যালিয়েন্ট ফ্রিডম ফাইটার। তো এইটা যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা হবে হচ্ছে মাই ফাদার আস্কড ইফ I knew that Mr. Selim was a valiant freedom fighter. তারপরে he remarked 2 and 2 makes 4, এটা ইনডিরেক্ট করতে হবে। এটা হবে he remarked that 2 and 2 makes 4, এটা 2 and 2 makes 4, এটার কোনো টেন্স চেঞ্জ হবে না। তারপরে my friend proposed to me that we should leave the place, এটা ডিরেক্ট করতে হবে, ইনডিরেক্ট আছে। এটা হচ্ছে my friend said to me let's leave the place। এরপরে হি টোল্ড মি দ্যাট হি মাইট বি অ্যালাউড টু কাম ইন, এটা ডিরেক্ট করতে হবে। তো এটা হবে হচ্ছে হি সেড টু মি মে আই কাম ইন। এরপরে 10 নম্বর থেকে ট্রান্সলেশন ছিল ঢাকা কি জন্য বিখ্যাত, হোয়াট ইজ ঢাকা ফেমাস ফর। তারপরে সে কোনো কাজের নয়, হি ইজ গুড ফর নাথিং। সি নাম্বার বলছে লাইনটি কেটে দাও, এইটা হবে হচ্ছে পেন থ্রু দ্য লাইন। ঐশ্বর্য দীর্ঘদিন থাকে না, রিসেস ডোন্ট লাস্ট লং। এবং সে কদাচিৎ এখানে আসে, হি হার্ডলি কামস হিয়ার। এরপরে বলছে কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স আর রিরাইট দেম। প্রথমে ছিল হিজ কম্পারেটিভলি বেটার টুডেই। কম্পারেটিভলি আর বেটার একসাথে হবে না, দুইটাই কম্পারেটিভ ডিগ্রি। এটাকে আমরা লিখতে পারি হিজ কম্পারেটিভলি ওয়েল টুডে অথবা হি ইজ বেটার টুডে। আচ্ছা, বি নাম্বার ছিল দে আর ফ্লাইং সেস সিন্স মর্নিং। সিন্স যেহেতু আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, অর্থাৎ দে হ্যাভ বিন প্লেয়িং সেস সিন্স মর্নিং। আচ্ছা, এরপরে সি নাম্বার বলছে দ্য গার্ল রিসেম্বলস টু হার মাদার। এখানে এটার পরে টু বসবে না, এটা হবে দ্য গার্ল রিসেম্বলস হিজ মাদার, হার মাদার, মানে মেয়েটি দেখতে তার মায়ের মতো। এরপরে ইটস আ নাইস পোয়েট্রি, এটার কারেক্ট হবে ইটস নাইস পোয়েম। মাই সন ডাজেন্ট লাইক ভেজিটেবল, ভেজিটেবলের পরে এস যুক্ত হবে, মাই সন ডাজেন্ট লাইক ভেজিটেবলস। এরপরের প্রশ্ন ছিল রাইট আ প্যারাগ্রাফ অন চেঞ্জিং ফুড হ্যাবিট। এই প্যারাগ্রাফটা সহ আমাদের সকল চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধানের জন্য পিডিএফের জন্য আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন, সেখানে পিডিএফ ফাইল আপলোড করা থাকবে, প্রশ্ন সমাধানও দেওয়া থাকবে। আচ্ছা, এরপরে 13 বলছে যদি এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 7 হয় তবে এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 ডিভাইড বাই এক্স কিউবের মান নির্ণয় করতে হবে। তাই প্রথমে আমরা এখানে যেটা আমরা জানি যে এক্স প্লাস 1 বাই এক্স হোল স্কোয়ার, এটার মান হবে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 2 এক্স ইন্টু 1 বাই এক্স। তাহলে এখানে আমরা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, এক্স কেটে গেলে প্লাস 2, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের মানটা আমরা বসাবো 7।
7 প্লাস 2 অর্থাৎ হচ্ছে এক্স প্লাস 1/x হবে √9, মানে এক্স প্লাস 1/x এর মানটা হবে 3। এরপরে আমরা উভয় পাশে কিউব করে দেব, এক্স প্লাস 1/x হোল কিউব, 3 কিউব হচ্ছে 27। এইটার সূত্র হচ্ছে এক্স কিউব প্লাস 1/x কিউব প্লাস 3 ইন্টু এক্স 1/x, এক্স প্লাস 1/x ইন্টু 27। তাহলে এক্স প্লাস 1/x এর মান আমরা এখানে বসাবো, 3 ইন্টু 3, 3 3 9 হবে, সেটা ডান পাশে নিয়ে গিয়ে বিয়োগ করে দেব। তাহলে এক্স কিউব প্লাস 1/x কিউব ইকুয়াল টু 18 হবে। এখানে এক্স কিউব লসাগু করলে এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার কিউব ইকুয়াল টু 18 হবে, এটাই উত্তর। এরপরে 14 বলছে চালের দাম 12.5% কমে যাওয়ায় 14,000 টাকায় পূর্বের দামে যে চাল কেনা যেত, বর্তমানে দামে তার চেয়ে 1 কুইন্টাল চাল বেশি কেনা যায়। তাহলে প্রতি কেজি চালের দাম আগে কত টাকা ছিল? তো 12.5% কমে গেল, তাহলে 14,000 টাকায় কমে কতটুকু সেটা আগে দেখি। 12.5% মানে 25/2%, পার্সেন্ট তুলে দিলে নিচে 100 হবে, অর্থাৎ 25/200 হবে। এটা হবে হচ্ছে 1750 টাকা। তো এই যে 1750 টাকা, এটা 1 কুইন্টাল মানে 100 কেজির দাম। তাহলে হচ্ছে 1 কেজির দাম কত? 17.5 টাকা হচ্ছে। আচ্ছা, এখন এটা হচ্ছে বর্তমান দাম, কিন্তু আমাদের 12.5% কমে 17 টাকা 50 পয়সা হয়েছে। আগে কত ছিল? তাহলে যদি পূর্ব মূল্য 100 টাকা হয়, 12.5% যদি কমে যায়, তাহলে বর্তমান মূল্য হবে আপনার 87 টাকা 50 পয়সা। তাহলে বর্তমান দাম 87 টাকা 50 পয়সা হলে পূর্ব দাম হচ্ছে 100 টাকা। 1 টাকা হলে 100/87.5, আর আমাদের বর্তমান 17.5 টাকা হলে তাহলে 100 গুণন 17.5/87.5, অর্থাৎ 20 টাকা। আচ্ছা, তার মানে 1 কেজি চালের পূর্বমূল্য ছিল 20 টাকা। আচ্ছা, এরপরে বলছে এক ব্যক্তি 180 মিটার লম্বা একটি ব্রিজের উপরে দাঁড়িয়ে আছে। সে দেখলো যে একটা ট্রেন 20 সেকেন্ডে ব্রিজটাকে পার করলো, আর 8 সেকেন্ডে সেই ব্যক্তিকে অতিক্রম করলো। তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত আর গতিবেগ কত? ট্রেনের দৈর্ঘ্যটা আমরা ধরে নিলাম হচ্ছে এক্স মিটার। এখন যখন সে 8 সেকেন্ডে পার করবে, তখন শুধু ট্রেনের দৈর্ঘ্যই পার করবে, অর্থাৎ এক্সকে যদি আমরা 8 দিয়ে ভাগ করি তাহলে একটা গতি পাবো। আর যখন ব্রিজ পার করবে তখন কিন্তু আপনার 180 মিটার এবং ট্রেনের দৈর্ঘ্য এক্স মিটার দুইটাই পার করবে, সেটাকে আমরা 20 দিয়ে ভাগ করলে একটা গতি পাবো। দুইটাই গতি তো সমান, অর্থাৎ x ডিভাইডেড বাই 8 ইকুয়াল টু এক্স প্লাস 180 ডিভাইড বাই 20। এখন এটা আর গুণ করলে 20x প্লাস 8x 1440 হবে 8 দিয়ে গুণ করলে। তাহলে 12x = 1440, x এর মান হচ্ছে 120, মানে ট্রেনের দৈর্ঘ্যটা হচ্ছে 120 মিটার। এখন বলছে গতি কত? এই 120 মিটার যাচ্ছে 8 সেকেন্ডে, তাহলে আমাদের ট্রেনের গতি আমরা বের করতে পারবো 120কে 8 দিয়ে ভাগ করলে 15 মিটার প্রতি সেকেন্ড। তো গতি সবসময় ঘন্টায় বের করতে হয়। তো এটাকে যদি আমরা 3600 দিয়ে গুণ করি তাহলে এটা হবে 54,000 মিটার প্রতি ঘন্টা, মানে 1 ঘন্টায় 3600 সেকেন্ড। মিটারকে আবার যদি কিলোমিটারে নেই তাহলে 54 কিলোমিটার প্রতি ঘন্টা। এরপরে 16 নম্বর প্রশ্ন বলছে একটি সামান্তরিকের ক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে সামান্তরিকের ভূমি 125 মিটার এবং উচ্চতা হচ্ছে 5 মিটার হলে এর বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত? সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে 125 গুণন 5, অর্থাৎ 625 বর্গমিটার। তো সামান্তরিকের ক্ষেত্রফল আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 625 বর্গমিটার। এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে আমরা যদি রুট করি তাহলে এক বাহু পেয়ে যাব হচ্ছে 25 মিটার। তাই কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে √2 গুণন এক বাহু, তাহলে বর্গক্ষেত্রের কর্ণ হবে 25√2 বা হচ্ছে 35.36 মিটার। 17 ছিল হচ্ছে নিচের প্রশ্নগুলো উত্তর লিখুন। সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থায় সর্বোচ্চ পদমর্যাদার অধিকারীকে রাষ্ট্রপতি, সর্বোচ্চ ক্ষমতার অধিকারী প্রধানমন্ত্রী, কিন্তু পদমর্যাদায় রাষ্ট্রপতি। বাড়ি এর পূর্ণরূপ কি? এটা হবে হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট। তারপরে হচ্ছে
কোন দেশের লোক আর্য জাতি বলা হতো? এটা হচ্ছে প্রাচীন পারস্য বা ইরানের লোককে বলা হতো, বর্তমান যে ইরান। তারপরে হচ্ছে প্যারিস কোন নদীর তীরে অবস্থিত? প্যারিস হচ্ছে সিন নদীর তীরে অবস্থিত। তারপরে নো দাইসেলফ, এই নো দাইসেলফ উক্তিটি কার? এটা হচ্ছে বিখ্যাত গ্রিক দার্শনিক সক্রেটিসের। আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের সদর দপ্তর কোথায়? এটা হচ্ছে ফ্রান্সের লিও। বিশ্বের ধান উৎপাদনের শীর্ষ দেশ চীন। আলোকবর্ষ দিয়ে কি পরিমাপ করা হয়? এটা হচ্ছে মহাজাগতিক যে গ্রহ নক্ষত্র এগুলোর দূরত্ব পরিমাপ করার ক্ষেত্রে আলোকবর্ষ ব্যবহার করা হয়। মাদাগাস্কারের রাজধানীর নাম কি? এটা হবে হচ্ছে আপনার আন্টানানারিভো। বিদ্যুৎ প্রবাহ মাপার যন্ত্রের নাম কি? বিদ্যুৎ প্রবাহ যন্ত্রের নাম হচ্ছে অ্যামিটার। পৃথিবীর দীর্ঘতম গাছের নাম কি? এটা হচ্ছে রেডউড। ব্লুটুথের সাধারণত কত দূরত্ব পর্যন্ত কাজ করে? 10 থেকে 100 মিটার। ঐতিহাসিক স্থাপনা হায়া সোফিয়া এটা কোথায় অবস্থিত? এটা ইস্তাম্বুল, তুরস্ক। ইউরোপীয় ইউনিয়নের বর্তমান সদস্য দেশ কয়টি? 27টি। মানবদেহের সর্ববৃহৎ গ্রন্থি কোনটি? এটা হচ্ছে যকৃত বা লিভার। বাংলাদেশের কোন জেলায় ধান জাদুঘর রয়েছে? গাজীপুর জেলায়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মূল জ্বালানি কি? ইউরেনিয়াম 235। কিউবিট কি? এটা হচ্ছে কোয়ান্টাম বিট, কোয়ান্টাম কম্পিউটারের মৌলিক একক। মৌর্য সাম্রাজ্যের প্রশাসনিক কেন্দ্রের নাম ছিল কি? পাটলিপুত্র, বর্তমানে যেটা ভারতে। এদের রাজধানী বাংলাতে ছিল পুণ্ড্রনগরে। আয়তনের সর্ববৃহৎ মুসলিম রাষ্ট্র কোনটি? কাজাখস্তান। তো এই ছিল আমাদের আজকের প্রশ্নের সমাধান। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।